এই সংকটটার মূল কারণ হচ্ছে আপনি যদি বলেন যে আমরা যদি সিঙ্গেল আউট করতে বলেন যে একটা কারণ কি, একটা কারণ হচ্ছে আমার ৬-৯ যে সুদের হার। কিন্তু যেটা দেখা যায় আমাদের নীতি নির্ধারকদের কাজ করার সময় তারা ওই যতটা বুঝতে পারে তার চেয়ে কাজটা করে যে তারা অর্ধেক। তো করোনার সময় তখন স্বাভাবিক অর্থনীতি কাজ করেনি, তখন আমার চাহিদাও ছিল না, রেমিটেন্সও আসছে ওই সময় খুব অনেক বেশি, ব্যয় করতে হয়েছে কম, যে কারণে ওই সময় আমার রিজার্ভটা বাড়ছিল। টাকা পাচারের ইস্যুটা অনেকেই অর্থনীতিবিদরা বলেন, সেটাও বলে, এটা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইকোনমিস্টরাও বলে আমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের যে হিউজ ডেফিসিট, এটা হচ্ছে যে আপনার এই টাকা পাচারের কারণেই এটা তারা বলে থাকেন যে যেখানে ওখানে হিউজ ডেফিসিট। গত 2 বছরের ব্যবধানে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ অর্ধেকে নেমে এসেছে। বাংলাদেশ সরকার আইএমএফের কাছ থেকে ঋণ নিয়ে এবং আমদানি নিয়ন্ত্রণ করার মাধ্যমে এই রিজার্ভ ধরে রাখতে চেষ্টা করছে। এরপরও কিছুতেই এই রিজার্ভের ক্ষরণ কমানো যাচ্ছে না। ফলে একদিকে শিল্প কারখানা তাদের কাঁচামাল আনতে ভোগান্তিতে পড়ছে, অন্যদিকে ডলারের বিপরীতে টাকার মান অব্যাহতভাবে কমছে। কেন এই রিজার্ভের সংকট, আর এর প্রভাব অর্থনীতিতে কতটুকু? এই রিজার্ভ সংকটের মধ্যেও সরকার কিভাবে বিদেশি ঋণ পরিশোধ করছে? ওয়েলকাম টু স্ট্রেট ফ্রম স্টার নিউজরুম। আপনাদের সঙ্গে আছি আমি আহসান হাবিব। বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের যে সংকট সেটি নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রেজাউল করিম বাইরন। বাইরন, ওয়েলকাম টু আওয়ার শো। এই যে বাংলাদেশে আমরা করোনার সময়টাতেও দেখলাম যে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেক বেশি, $45 বিলিয়ন ছাড়িয়ে যাচ্ছে। আমরা প্রতিনিয়ত রিপোর্ট করছি, আপনারা রিপোর্ট করছেন। সেই জায়গা থেকে এখন আমাদের রিজার্ভের সংকট, এটা কেন আসলে? এটার প্রথম যেটা আপনি প্রথমেই বললেন যে করোনার সময় আমার রিজার্ভ অনেক বেড়ে গিয়েছিল। তো করোনার সময় তখন স্বাভাবিক অর্থনীতি কাজ করেনি, তখন আমার চাহিদাও ছিল না, ফলে রেমিটেন্সও আসছে ওই সময় খুব অনেক বেশি, যেহেতু হুন্ডি বা চোরাচালান এসব ছিল না। তো যে কারণে আমার খরচ কম হয়েছে, সে মানে ব্যয় করতে হয়েছে কম, তো যে কারণে ওই সময় আমার রিজার্ভটা বাড়ছিল। আর এরপরে হঠাৎ করে যে রিজার্ভের এই সংকটটা, কিন্তু এরকম যে সংকট, এটা কিন্তু আমরা দীর্ঘদিন প্রায় 8-9-10 বছর ধরে রিজার্ভ গ্র্যাজুয়ালি বাড়ছিল, কমেনি কখনো, বাড়তেছিল। এটা হঠাৎ করে কেন এমন হলো, মানে এরকম একটা সিচুয়েশানে আমরা কেন গেলাম? এটা প্রথম শুরু হয় হচ্ছে 2022 সালে যখন ইউক্রেন যুদ্ধ শুরু হলো। ওই সময় ওই যুদ্ধের পর যোগাযোগ ব্যবস্থা বা নানা কারণে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়ে গেল। যেমন বাংলাদেশ হচ্ছে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য, যেমন আপনার খাদ্য, তেল, তারপরে হচ্ছে এলএনজি সহ আরও বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস বাংলাদেশকে আমদানি করতে হয়। তো সেখানে খরচ বেড়ে গেল। তো এটা ছিল প্রথম দিককার কারণ, এই কারণ। কিন্তু এরপরে আমাদের পলিসি মেকাররা, আমাদের নীতি নির্ধারকরা, তারা কিন্তু প্রথমে যখন ফেব্রুয়ারি মাসে যখন যুদ্ধ শুরু হলো, তারা কিন্তু মার্চ মাসেই তারা একটা ইভেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে তারা সিচুয়েশনটা তারা একটা বিশ্লেষণ করে তারা দেখতে পেয়েছিল যে সামনে একটা সমস্যা আসতে পারে। কিন্তু যেটা দেখা যায় আমাদের নীতি নির্ধারকদের কাজ করার সময় তারা ওই যতটা বুঝতে পারে তার চেয়ে কাজটা করে যে তারা অর্ধেক, হ্যাঁ, ধীর গতিতে কাজটা করে, ধীর করে, বা যেটা করা দরকার সেটা করে না। তো ওই কারণে দাম বেড়ে গেল। ওই সময় এই সংকটটার মূল কারণ হচ্ছে আপনি যদি বলেন যে আমরা যদি সিঙ্গেল আউট করতে বলেন যে একটা কারণ কি, একটা কারণ হচ্ছে আমার 6-9 যে সুদের হার, যেটা আমাদেরকে ইকোনমিস্টরাও আমাদেরকে বলেছেন যে 6-9 যে সুদের হার। তো আপনি বলতে পারেন যে 6-9 সুদের হার কীভাবে এটা ডলার সংকটের জন্য দায়ী? যেটা হচ্ছে এর একটা বড় কারণ হচ্ছে যে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে যেটা আপনি বললেন যে আমদানি নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা চেষ্টা করেছি, তো ওই পলিসি কিন্তু কাজ করেছিল। আমাদের যে বৈদেশিক লেনদেনের যে ভারসাম্য, সেখানে চলতি হিসাবে যে ভারসাম্য, অর্থাৎ সেখানে আমদানি রপ্তানির মাধ্যমে ওখানে একটা কারেন্ট অ্যাকাউন্টে ডেফিসিট বা সারপ্লাস এরকম দেখা হয়, ওইটা কিন্তু আমরা ডেফিসিট ঘাটতি থেকে আমরা উদ্বৃত্ত অবস্থায় চলে আসছি এখনও। কিন্তু একটা জায়গায় আমাদের সমস্যা রয়ে গেছে বৈদেশিক লেনদেনের হিসাবের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বলে এটা। এখানে এফডিআই আছে, তারপরে বিভিন্ন লোন নেওয়া পরিশোধ তার ফিগার থাকে,
তারপরে হচ্ছে এইখানে যে ট্রেড ক্রেডিট, আমরা আমদানি রপ্তানির জন্য আমরা যে লোনটা নিয়ে থাকি বিদেশ থেকে, সেই লোনের অংশটাও এর মধ্যে থাকে। এইখানে ডেফিসিট হিউজ বাড়তে থাকলো, হিউজ পরিমাণ বাড়তে। তো এইটার দুইটা কারণ অর্থনীতিবিদরা বলে থাকেন। একটা হচ্ছে যে যে যেমন একটা কারণ বলে যে আপনি ওই যে পলিসি রেটটা আপনি এক জায়গায় এক জায়গায় যে স্থির করে রাখলেন, তাতে কি হয়েছে, ইন্টারন্যাশনাল মার্কেটে এই ইউক্রেন যুদ্ধের পর সুদের হার বহু বছর পরে, যেমন এটা 1%-এর নিচে ছিল, সেই সুদের হারটা মার্কেট বেস ইন্টারেস্ট রেটটা আপনার প্রায় 8-9%-এর কাছে পৌঁছায় গেল। তো ফলে প্রাইভেট সেক্টর ওই যে শর্ট টার্ম ক্রেডিট, এটা হচ্ছে 3 মাস 6 মাস 7 মাস, এটা একটা হিউজ অ্যামাউন্ট প্রাইভেট সেক্টররা তাদের রপ্তানি বা আমদানির জন্য তারা বড় করে থাকে। তো ওইখানে তারা কি করলেন, ওই আন্তর্জাতিক বাজারের চেয়েও বাংলাদেশে তখন সুদের হার কম। তো এখন যেটা অনেকে বলে থাকেন যে আমরা বাংলাদেশ থেকে লোকাল ব্যাংক থেকে আমরা এই কম সুদে লোন নিয়ে সেটা দিয়ে আমার রিজার্ভ কিনে, এখান থেকে বাংলাদেশ ব্যাংক তারা রিজার্ভকে কিনে সেটা আবার তারা বাইরে ডলার কিনে তারা আবার পরিশোধ করে দিচ্ছে, আবার লোন পরিশোধ করেছে। ফলে আবার যেটা কি হয়েছে যে আবার প্রাইভেট সেক্টর বড়ইটা যেটা হিউজ পরিমাণে বেড়ে গিয়েছিল, সেটা হঠাৎ করে দ্রুত নামতে থাকলো। হ্যাঁ, এটা প্রতি বা মাসে নামতে থাকলো। এইটা আমার ডলারের উপর একটা চাপ সৃষ্টি করলো। আমরা যদি এক জায়গায় রাখলাম এবং এক্সচেঞ্জ রেটটাও আমরা সেই ফিক্সড 84-85 যেটা ছিল সেটা ছিল, মানে সেটা সেই জায়গায় নির্ধারিত ছিল। আমাদের এক্সপোর্টটা আসলে কেমন বা সেটার ইম্প্যাক্টটা কেমন? আমাদের এক্সপোর্টটা কি গ্রোথ ভালো আছে? সামগ্রিক অবস্থায় এক্সপোর্ট যে খুব বেশি, মানে বাংলাদেশের প্রেক্ষাপট যদি বিচার করেন, তো এক্সপোর্ট আমাদের যে খুব বেশি বাড়ানোর যেটা বেড়েছে, যেহেতু আমরা একটা পণ্যের উপরে, ওইখান থেকে যা এখন আছে এর চেয়ে বাড়ানো আর সম্ভব না। গ্রোথ আমাদের কিছু গ্রোথ আছে। তো এখন এই একটা পণ্যের উপর নির্ভর করে, এটা আমি মনে করি যে এটা খুব একটা খারাপ না। মূলত আমাদের এই পলিসি ডিসিশনের কারণেই আমাদের এই চাপটা বেশি পড়েছে। এই টাকা পাচারের ইস্যুটা অনেকেই অর্থনীতিবিদরা বলেন, সেটাও বলে, এটা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইকোনমিস্টরাও বলে, আমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের যে হিউজ ডেফিসিট, এটা হচ্ছে যে আপনার এই টাকা পাচারের কারণেই। এটা তারা বলে থাকেন যে যেখানে ওখানে হিউজ ডেফিসিট, যে কারণে এইবার যে ইলেকশনের আগে IMF থেকে ইন্টারনাল মিটিংয়ে বলা হয়েছিল যে তারা আশা করতেছে যে নির্বাচনের আগে অনেক সময় অনিশ্চয়তা থাকে, তো সেই কারণে আপনার টাকা পাচারটা বেড়ে যায়। তো ইলেকশনের পরে ওই টাকাটা আবার ফেরত আসবে, মানে সেটা এক্সপোর্টের নামে বাইরে রেখে আসছে। হয়তো এক্সপোর্ট আর্নিং তার অনেক বেশি হয়েছে, কিন্তু সে আনে নাই। হ্যাঁ, সে পুরাটা সে আনেনি। তো এইসবগুলো ইলেকশনের পরে দেশে আসবে। তো সেটাও আসলে সেটা এখনও পর্যন্ত তার লক্ষণ দেখা যায়নি। তো এবং যেটা আমরা জানছি যে ওই টাকাটা যাতে দেশে আসে, তো তার জন্যে সরকার তাদের অনেক সুযোগ সুবিধা দেওয়ারও চিন্তা করছে। যে অলরেডি একটা অফশোর ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেখানে সুদের হার 8.4%। তো ওইটাই যদি তারা টাকা রাখে, আর একটা হচ্ছে আরও অনেক রকমের সুযোগ দেওয়ার চিন্তা করতেছে গভর্নমেন্ট, যেটা আগামী বাজেট দিলে সেটা হয়তো জানা যাবে। এইভাবে এটা তারা বাড়ানোর চেষ্টা। তবে যেখানে মূল কথা যেটা, আমাদের যে পলিসি ডিসিশন, আমরা অর্ধেক পদক্ষেপ নিয়েছিলাম, কিন্তু বাকি অর্ধেক আমরা দেয়নি, যে কারণে আমাদের ক্রাইসিসটা অনেক দেশই এখন মোটামুটি এই যে রিজার্ভের যে চাপ কিন্তু শুধু বাংলাদেশ না, অনেক দেশের উপর পড়েছে। ইভেন ভারতেও রিজার্ভ দ্রুত কমতেছিল, কিন্তু তারা কিন্তু এখন মোটামুটি সামাল দিয়ে উঠছে, তাদের এখন ওরকম কোনো ক্রাইসিস নেই। কিন্তু আমরা এখনও ওই সংকট থেকে এখনও বের হতে পারিনি। এখন আমাদের কি অবস্থা, আসলে ডলারের পরিস্থিতি কতটুকু? এখনও আমাদের ডলারের অবস্থা যে মানে প্রতিদিনই যেটা ডলার একসময় যেটা ছিল 40, IMF-এর ক্যালকুলেশন ধরলে এটা 40 বিলিয়নের উপরে ছিল 2022-এর আগে। যদি আমি ওই যে IMF যে নতুন যে BPM-6 বলে যে একটা ফর্মুলার কথা বলে, যে তো সেটা এখন 20-এর নিচে, এখন সম্ভবত 18 বিলিয়নের কাছাকাছি। তো এই হারে কমতে থাকলে আমার তো এখন ইকোনমিক সাইজ, আমাদের সাইজ এখন অনেক বড় হয়ে গেছে। তো সেই জন্যে এটা আমাদের জন্য এখনও তেমন স্বস্তিদায়ক না। এটা আমাদের ইকোনমির উপর আসলে কি ধরনের ইম্প্যাক্ট ফেলে? এটা সংকট, আপনি যদি বলেন যে এই একটা সংকট, এখানে আমি সিঙ্গেল আউট করি যে আমাদের ইনফ্লেশন গত বছরের মার্চ থেকে এটা 9%-এর উপরে, মানে ওই সংখ্যার হিসাবে 9%-এর হবে। এবং আপনি যদি দেখেন যে একটা জিনিসের দাম প্রতি মাসেই বাড়তেছে, হ্যাঁ, বাড়তে এখন সেই বাড়ার ওপরে আরও বাড়তেছে।
9% থাকা মানে কি, একই স্থির যদি 9%-এর উপরে থাকে তার মানে কি, বেজ ইফেক্ট যদি ধরেন তাহলে আমার আরও বাড়ছে। তো এইটা কমতে আপনি যদি বলেন তো একটা যদি কারণ বলেন তাহলে হচ্ছে ডলার সংকট। কারণ এই ডলার সংকট থেকে আমার আমদানি নিয়ন্ত্রণ করতে হচ্ছে। ডলার সংকটের কারণে আমার যেখানে যেখানে অনেক জায়গায় আমি ইয়ে করতে পারি না। তো সেই সমস্ত কারণে এই সংকটের কারণে এখন আমরা ইনফ্লেশন যে আমরা কমাতে পারছি না, তারও এটা একটা কারণ, বড় কারণ। হ্যাঁ, এটা একটা কারণ। আর একটা হচ্ছে যে আপনার সাপ্লাই সাইডে ওটা একটা কারণ আছে হয়তো, যেটা সবাই বলে থাকেন আর কি, সবাই যে আমাদের বাজার ব্যবস্থা দুর্বলতা আছে। না, এই ডলার সংকটের কারণে আমাদের শিল্পায়নের উপরে ইম্প্যাক্টটা কি? শিল্পায়ন ব্যবসায়ীরা বলে থাকেন যে তারা প্রয়োজনীয় ডলার পাচ্ছে না, মানে কাঁচামাল আমদানির জন্য বা মূলধনী পণ্য আনার জন্য, যে কারণে এতে উৎপাদন ব্যাহত হচ্ছে তাদের, এবং এতে আমাদের ফিউচার যে জব মার্কেট সেখানেও একটা প্রভাব পড়বে। এর ইফেক্টটা, একটা চেইন ইফেক্টটা অনেক বড়, এবং যে কারণে আমরা দেখলাম যে এই বছরে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশানের যে হিসাবটা দিয়েছে যে জিডিপিতে, হ্যাঁ, সেটা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে কম। তো সেটা এই ডলার সংকটের কারণেই হয়েছে বলে মনে হয়। আচ্ছা, এই ডলার সংকটের যে বিষয়টা নিয়ে আমরা এত আলাপ করছি বা এত ইয়ে করছি, এই ডলার সংকটের মধ্যেও কিন্তু সরকারকে আসলে বিদেশি ঋণ পরিশোধ করতে হচ্ছে। এটা সরকার কিভাবে করছে, বা এটার কারণে আরও ইম্প্যাক্ট পড়ছে কিনা ডলারের রিজার্ভের উপর? না, ঋণ পরিশোধের কারণে বছরে আমরা এখনও পর্যন্ত আমাদের কাছে যে হিসাব আছে, হ্যাঁ, এটা বাড়ছে দ্রুত। যেমন এখান থেকে 2013 সালে আমরা সর্বশেষ প্রথম আমরা 1 বিলিয়নের উপরে ঋণ পরিশোধটা আপনার 1 বিলিয়নের উপরে যায়, ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল মিলায়। তারপরে 7 বছর পরে যে 7 না 8 বছর পরে যে আমরা এটা 2 বিলিয়ন ক্রস করে, এবং এটা এখন এখন আমরা আমার কাছে যে এস্টিমেট আছে সেটা এবার 3 বিলিয়ন ক্রস করবে। তো আমাদের এখন যে টোটাল যে বৈদেশিক মুদ্রার যে আমদানি রপ্তানি বিভিন্ন খাতে আসা যাওয়ার যে ভলিউম, তাতে এই 3 বিলিয়ন ডলার যে খুব বেশি তেমন কিছু সমস্যা না। কিন্তু একটা যখন ক্রাইসিসটা বড় হয়, হ্যাঁ, তখন যেটা আমাদের কয়েকদিন আগে আমাদের কাছে সেন্টার ফর পলিসি ডায়ালগের ডিস্টিংগুইশ ফেলো মুস্তাফিজুর রহমান আমাকে বলছিলেন যে আপনার যখন আমার রিজার্ভ 40 বিলিয়ন ডলার থাকে তখন 2-3 বিলিয়ন ডলার বা 5 বিলিয়ন ডলার দেওয়া তেমন কোনো সমস্যা না। কিন্তু আমার যখন রিজার্ভটা 20 বিলিয়নের নিচে নামে, তখন শুধু যেখানে আমার আমদানি খাতে আমার এটা হচ্ছে ইম্পোর্ট নির্ভর, আমার অনেক কিছু, ইভেন আমার রপ্তানির জন্যও, রপ্তানি আমি যে করি তার একটা ইম্পোর্ট করতে হয়, সেজন্য আমাকে ইম্পোর্ট করতে হয়। তো সেই সময় এটা একটা এডিশনাল বার্ডেন বা এটা একটা সমস্যা আর কি। এখন আপনি আমার জানতে চেয়েছেন যে আমরা এই পরিশোধ করছি কীভাবে। এটা নর্মালি আইডিয়াল নিয়ম হচ্ছে যে আমার যে আয় এবং ব্যয়, হ্যাঁ, তো রাজস্ব মানে আমি ব্যয় করি, এবং তো আমি ব্যয় করার পরে যে উদ্বৃত্ত থাকে, যদি উদ্বৃত্ত থাকে সেই উদ্বৃত্ত দিয়ে আমি আমার ঋণ পরিশোধ করি। এখানে পরিশোধ করার দুইটা জিনিস, একটা হচ্ছে আমার রাজস্ব আয়, আমার নিজের আয় থাকতে হবে, আর 2 নম্বর হচ্ছে আমার প্রয়োজনীয় ফরেন কারেন্সি থাকতে হবে, রিজার্ভে আমার সেই টাকাটা থাকতে হবে। তো আমার রাজস্ব আয় দিয়ে আমি এটা করতে পারি না। তাহলে নর্মালি আবার কী করি, যে আমি ঋণ করি আবার ঋণ পরিশোধ করি, এবং যে কারণে এইবারের যে বাজেটটা দেখবেন যে আপনারা সবসময় 7,61,000 কোটি টাকা, কিন্তু অ্যাকচুয়াল যে গ্রস বাজেট যেটা আমরা 30 তারিখে, জুন মাসের 30 তারিখে যে বাজেটটা পাশ করি, সেটার সাইজ কিন্তু অনেক বড়। তার মানে ওটা হচ্ছে ক্যাপিটাল বাজেট। অর্থাৎ আমরা কিন্তু বিদেশি লোন থেকে আমরা কোনো উদ্বৃত্ত থাকে না। তার কারণ বিদেশি লোন হচ্ছে আপনার প্রজেক্ট লোন, ওইটা দাতারা যে পরিমাণ খরচ হবে সেই পরিমাণই তারা ডিসবার্স করে, তার বাইরে করে না। ফলে ওইখানে আপনি যে একটু বেশি লোন নিয়ে আপনি আবার পরিশোধ করলেন তা পারলেন না। আমার টোটাল লোনটা পরিশোধ করতে হচ্ছে, আমার যে আসল যেটা সুদের হারটা আমার বাজেটে ধরা থাকে, নিট বাজেটে আমরা যেটা দেখি এখানে যে সুদ পরিশোধ বাবদ ব্যয়, কিন্তু যেটা বাজেটে আপনারা সবাই দেখেন না সেটা হচ্ছে যে আসলটা আমি কীভাবে, আসল কিন্তু যেমন এই বছরও 1.5 বিলিয়ন বা এরকম বাইরে কিছু বেশি আমার আসল টাকা পরিশোধ করতে হবে। তো এই টাকা তো আমার পরিশোধ করতে হচ্ছে, সেটা কোত্থেকে আসে? আমার তো রেভিনিউতে উদ্বৃত্তও নেই, এটা আমরা লোন করেই পরিশোধ করি। এবং সেটা এখন না, এটা বরাবরই সবসময় তাই হয় যে এটা আমরা লোন করেই, ডোমেস্টিক মার্কেট থেকে, ব্যাংক থেকে যে লোন করছি, আমরা লোন যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে নিট ফিগার আমার ব্যাংক থেকে বা ইয়ের থেকে, কিন্তু আসলে আমরা বড় করি আরও অনেক বেশি।
সেই টাকা দিয়ে আমরা, যেহেতু আমার রাজস্ব উদ্বৃত্ত থাকে না, তো আমরা লোন দিয়ে আমরা ওইটা পরিশোধ করি। এবং এর জন্যে লোকাল মানে আমার দেশের ভিতরে যে ঋণ, সেটা তো আমি টাকায় টাকায় পরিশোধ করতেছি, কিন্তু বাইরের লোন পরিশোধ করতে হলে তো আমার ডলার লাগে, সেটা আমার রিজার্ভ থেকে আমি পরিশোধ করি। এবং সেই রিজার্ভটা সরকার এই ডোমেস্টিক ঋণ দিয়ে আবার ওইটাও আবার পরিশোধ করতে এই ঋণের কারণে তো আমাদের মাথা পিছু যে ঋণের বোঝা, এটা দিন দিন বাড়ছে, এটা নিয়ে কিছু বলবেন কিনা? এইটা যদি আপনার ইকোনমি অর্থনীতি ভালো থাকে, হ্যাঁ, কারণ অনেক দেশই আছে, অনেক বড় বড় দেশই আছে, তারা মানে তাদের বাজেট ডেফিসিটটা আরও অনেক বেশি থাকে। হ্যাঁ, তো এটা আসলে ঋণের জন্য সমস্যা হইতো না যদি আমাদের ইনফ্লোটা ভালো থাকতো, যদি আমাদের অর্থনীতির অবস্থা যদি ওরকম, আমার যদি ইনভেস্টমেন্ট বেশি হতো। আমার প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট একটা জায়গায় এসে স্থির হয়ে বসে আছে, হ্যাঁ, তো সেটা নেই। সেই কারণে আমাদের মতো দেশে এটা আর একটা বোঝা আর কি, যে কারণে অর্থনীতিবিদরা যেটা বলেন যে আপনি ওই যে এক সময় ছিল যে মধ্যবিত্ত বা এরা ঋণ করে ঘি খাওয়া, মানে ঋণ করে ঘি আমাদের খাওয়া যাবে না, আমাদের ব্যয়ের ক্ষেত্রে অনেক সংযমী হতে হবে। তারপরে এটা যাতে কোনো অপচয় না হয়, অপব্যয় না হয়, বা ঋণের অর্থ যেহেতু আমার বাজেট এই ডেভেলপমেন্ট বা বাজেটের একটা বড় অংশ আমি ঋণ করেই আমার করতে হচ্ছে, তো এটা যদি প্রজেক্ট বাছাইয়ের ক্ষেত্রে বা সাবসিডি ভর্তুকি আমি কোনটা দেব, কত দেব, হ্যাঁ, যেমন এটা আমি মনে করি যে বিদ্যুতে গরিব মানুষ যা কনজাম করে তার চেয়ে বেশি করে ধনীরা, বেশি ওরা করে, তার গায়ে আছে, তার সে এসি চালায়, চালায়, তো ওইখানে আমি কেন সাবসিডি দেবো? বিদ্যুতে আপনি কেন সাবসিডি দেবেন? হ্যাঁ, এখানে আপনি প্রশ্ন তুলতে পারেন যে তাহলে আমি ক্যাপাসিটি চার্জ এটা অনেক বড় বিষয়, সেটা এখানে আজকের আলোচনার বিষয় না। মোট কথা হচ্ছে এখানে আজকের আলোচনার এটা হচ্ছে আপনার প্রশ্ন, সেটা হচ্ছে যে অপচয়টাকে অপচয় এবং অপ্রয়োজনীয় প্রজেক্ট, অপ্রয়োজনীয় ব্যয়, এইসবগুলো আমার কমাতে হবে। ডলারের রিজার্ভ বাড়ানোর জন্য আসলে কি করা দরকার, অর্থনীতিবিদরা কি বলেন? অর্থনীতিবিদ যেটা বলেন এটা একটাই রাস্তা, আমাদের সোর্স অফ ইনকাম কি আছে, আমাদের এক্সপোর্ট, মোটা দাগে যদি বলি এক্সপোর্ট, আর হচ্ছে রেমিটেন্স। তো রেমিটেন্স কীভাবে বাড়ানো যায় সেটা চেষ্টা করতে হবে, এক্সপোর্ট আরও ডাইভার্সিফাই করা। হ্যাঁ, আমাদের চেয়েও একসময় ভিয়েতনাম আমাদের চেয়েও অনেক গরিব দেশ ছিল একসময়, সেই ভিয়েতনাম কিন্তু এই যে ক্রাইসিস গেল তাতে ভিয়েতনামের কোনো সমস্যা হয়নি, কিন্তু ভিয়েতনামের রিজার্ভ একটা আমার তথ্য ফিগারটা মনে নেই, কিন্তু ভিয়েতনামের রিজার্ভ অনেক আমাদের চেয়ে অনেক বেশি। ওখানে ইনভেস্টমেন্ট এফডিআই, আমাদের তো এফডিআই খুব করুণ অবস্থা, আমাদের তো এফডিআই আসে না। হ্যাঁ, অথচ ভিয়েতনামে এটা কারণ আমাদের এখানে ব্যবসার পরিবেশের, আমাদের এখানে যে এফডিআইগুলো আছে সেগুলো বিদেশি কোম্পানিগুলো তাদের স্বার্থেই এখানে আসছে। এখানে আমাদের জব মার্কেটে কোনো কন্ট্রিবিউশন সেরকম হয়তো নেই বাইরে, তো এই জন্য এফডিআই আনার জন্য আপনার ব্যবসার পরিবেশ, যেটা জাপানি ইনভেস্টররা তারা যখন চীনের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হলো তখন তারা মায়ানমারের দিকে গেল, এখন মায়ানমারের অবস্থাও খারাপ, তারপরে সেই জাপানি ইনভেস্টমেন্টগুলো বাংলাদেশে আসে না। তারপরে ধরেন অনেক বড় বড় কোম্পানি ইন্ডিয়ায়, যে কারণ আমাদের সেই পরিবেশটা আমরা করতে পারিনি, আমরা সেই পরিবেশটা এখনও করতে পারিনি, এটা হচ্ছে একটা সমস্যা। তো এই সবগুলো না করলে রিজার্ভ শুধু না, টোটাল যে আমাদের যে এই অর্থনৈতিক অবস্থা, মানে একটা টেকসই করা, যে হ্যাঁ এরকম মাঝে মাঝে ঝড় ঝাপটা আসবে, কিন্তু সেখানে যদি আপনি মুচড়ে পড়েন যদি, তাহলে বলতে হবে যে আপনার হাঁটুর নিচে, হাঁটুর মধ্যে ওইখানে ওই ভিটামিন কম আছে। বাংলাদেশের অর্থনীতির সংকটগুলোর মধ্যে অন্যতম সংকট হচ্ছে ডলারের রিজার্ভের যে সংকট সেটি। তাই অর্থনীতিবিদরা বলছেন এই ডলারের সংকট কাটাতে আমাদের ডলারের যে আয়ের পথগুলো সেগুলোকে সুগম করতে হবে। আমাদের দেশে এফডিআইয়ের রাস্তাকে বা এফডিআই বাড়ানোর জন্য আমাদের বিনিয়োগের পরিবেশকে ভালো করতে হবে এবং যে কোনো মূল্যে পাচারকে বন্ধ করতে হবে। ধন্যবাদ রেজাউল করিম বায়রন আমাদের সঙ্গে থাকার জন্য। ডেইলি স্টারের আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টারের সঙ্গেই থাকুন।